আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এসএম তানবীর। শুরুতেই সংবাদ শিরোনাম। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থীদের সক্ষমতা বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানের উদ্বোধন। বাসে আগুন দেওয়ার ঘটনা বিএনপি জামায়াতের সহিংসতার পুনরাবৃত্তি বললেন কাদের। খালেদা জিয়ার মুক্তিতে সরকারি বাধা মন্তব্য মির্জাফর হলেন। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। মুজিব বর্ষ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী 4 ও 5 ডিসেম্বর ঢাকায় হবে বিশ্ব শান্তি সম্মেলন। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সড়ক দুর্ঘটনা রোধে এবং হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাস্তায় চলাচলের ক্ষেত্রে পরিবহন চালক ও পথচারীদের আরও সতর্ক হতে হবে। সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উদ্বোধন ও ধানমন্ডিতে জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন প্রধানমন্ত্রী। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বিজয়ের মাসের প্রথম দিন বাংলাদেশ শিশু একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মুরাল এবং ধানমন্ডিতে নারী উদ্যোক্তাদের জন্য 12 তলা বিশিষ্ট অত্যাধুনিক জয়িতা টাওয়ার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে মানুষ অনেক উন্নত জীবন পাচ্ছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে নারী উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা। প্রত্যেকটা নারী যেন কিছু কাজ করতে পারে, যেমন আমার বাড়ি আমার খামার, সেখানে কিন্তু মেয়েদের অগ্রাধিকার, তারা সেখানে তার সংসারে কিছু কাজ করে কিছু অর্থ উপার্জন করতে পারে। সড়কে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ভাঙচুর না করে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। বলেন, অপরাধীদের আনা হবে শাস্তির আওতায়। রাস্তায় নেমে গাড়ি ভাঙা চোরা এটা ছাত্রদের কাজ না, এটা কেউ করবেন না। দয়া করে যার যা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন। আর যারা দোষী অবশ্যই তাদের শাস্তি দেওয়া হচ্ছে, তাদের খুঁজে বের করা হয়েছে, সেটা আমরা করবো। সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে অনেক সতর্ক এই ব্যাপারে, এবং সঙ্গে সঙ্গে সেটা খুঁজে বের করা হয়েছে। পরপর কয়েকটি দুর্ঘটনা ও ভাঙচুরের বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, একটা মানুষ মারা গেল বলে আরও 15টা গাড়ি ভাঙা এবং সেখানে আগুন দেওয়া, কিন্তু সেই ভাঙার ফলে এবং আগুন দেওয়ার ফলে গাড়িতে যাত্রী ড্রাইভার তারা যারা আহত হয় অথবা কেউ নিহত হয়, সেই দায়িত্বটা কারা নেবে? খুব স্বাভাবিকভাবে সে দায়িত্বটা যারা কারো ভাঙচুর করছে তাদের উপর বর্তায়। ভবিষ্যতের পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আজকের ছেলে মেয়েদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে বলে মন্তব্য করেন সরকার প্রধান। আমরা এখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করছি। কাজে আমাদের লক্ষ্যই ছিল যে সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ হবে একটা উচ্চ মাধ্যমিক দেশ। অনুষ্ঠানে জাতির পিতার মুরাল এবং জয়িতা টাওয়ারের ওপর দুটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর সড়কে আজও আন্দোলনে নামে শিক্ষার্থীরা। রামপুরায় বিক্ষোভকালে প্রতিটি গাড়ি থামিয়ে ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির কাগজপত্র দেখেন ছাত্রছাত্রীরা। এই সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় রাস্তায়। বিক্ষোভ থেকে 11 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত মাইনুদ্দিনের পরিবারকে ক্ষতিপূরণ, চালকের সুষ্ঠু বিচার, চালকদের সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করা সহ নিরাপদ সড়কের দাবি তোলে তারা। পাশাপাশি ঢাকার বাইরে কেন বেসরকারি বাসে হাফ ভাড়া কার্যকর হবে না তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। সকল অবকাঠামোগত ইচ্ছাকৃত হত্যাকাণ্ড ধরা দিতে পারে। এই সকল কারণে যে সকল ভাই মারা গেছে, আমরা চাই তাদের পরিবার একটা যথাযথ ক্ষতিপূরণ পাক, সেই ব্যবস্থা সরকার করে দিক। এবং আমাদের আরেকটা দাবি আছে যে হাফ পাস ব্যাপার নিয়ে, হাফ পাস আমাদের কার্যকর করা হয়েছে, কিন্তু তারা যে সকল শর্ত বেঁধে দিয়েছে আমাদের উপর, এই অযৌক্তিক শর্তগুলোকে আমরা মেনে নিতে রাজি নই। এত সাহস কোথা থেকে পাইতেছে? তারা তো তাদের কাছে লাইসেন্স নাই, এটা সরকারের দেখতে হবে। 11টা দাবি, এগুলো যদি আমাদের সরকার সুষ্ঠুভাবে নিশ্চিত করতে পারে এবং বাংলাদেশে বাস্তবায়ন করতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশে নিরাপদ সড়ক তৈরি হবে। আমরা নিরাপদ সড়ক চাই, ঠিক আছে? যে পর্যন্ত আমাদের আন্দোলন না মানা হবে সে পর্যন্ত আমরা করে যাব। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবারে পরীক্ষায় অংশ নিচ্ছে 13,99,690 জন শিক্ষার্থী।
তাদের মধ্যে ছাত্র 7,29,738 জন এবং ছাত্রী 6,69,952 জন। করোনার কারণে পরীক্ষা পিছিয়েছে 8 মাস। কমানো হয়েছে বিষয়, সময় ও নম্বর। হবে না আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, এবার সাধারণ 9টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দেবেন 11,38,017 জন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দেবেন 1,13,144 জন এবং এইচএসসি ভোকেশনাল পরীক্ষা দেবেন 1,48,529 জন। এবার 9,183টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 2,621টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। প্রত্যেক শিক্ষার্থীকে একাডেমিক ডিগ্রির পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত 16 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি কথা বলেন। কারিকুলাম ও পাঠদান বিশ্বমানের করার আহ্বান জানান তিনি। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সঙ্গে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ উদযাপনের এ মহেন্দ্রক্ষণ শতবর্ষ পালনের অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলেও এ সময় মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মুবালিক করিমের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে 16 দিনের অনুষ্ঠানের উদ্বোধনীতে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিজয়ের মাসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের মহেন্দ্রক্ষণ এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে ভাষণে উল্লেখ করেন রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালি জাতির শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, গবেষণা, উদ্ভাবন, মুক্ত বুদ্ধি চর্চা, প্রগতিশীল ভাবনা, জাতি গঠন ও দেশাত্মবোধের চেতনার এক তেজোদ্দীপ্ত আলোক বর্তিকা। একাডেমিক ডিগ্রির পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সম্প্রতি বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। এটি নিঃসন্দেহে একটি খুশির খবর, কিন্তু এই নিয়ে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। এর আগে জন্মশতবার্ষিকী উপলক্ষে সুভিনিয়র, ফটোগ্রাফিক অ্যালবাম ও ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান সহ বিশিষ্টজনেরা। পাশাপাশি ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের শুভেচ্ছা বার্তাও উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। রাষ্ট্রের সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির বিবর্তন ও উন্নয়নে অব্যাহতভাবে যদি কোনো একক প্রতিষ্ঠান অনন্য সাধারণ ভূমিকা ও অবদান রেখে থাকে, সেটা নিঃসন্দেহে আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। রামপুরায় বাসে আগুন দেওয়ার ঘটনা কি আসলেই দুর্ঘটনা নাকি বিএনপি জামায়াতের সহিংস অপকর্মের পুনরাবৃত্তি? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সময় এসেছে বিষয়টি খতিয়ে দেখার। অপরদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার প্রতি সরকার সহানুভূতিশীল হওয়ার পরও বিএনপি তাকে বিদেশ নিয়ে যেতে চায়, এ দাবি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। রাজধানীতে পৃথক ব্রিফিংয়ে তারা এমন মন্তব্য করেন। জাহিদ আহমেদ বাবুর আরও একটি রিপোর্ট। গত সোমবার রাজধানীর রামপুরায় বাসে আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। সকালে রাজধানীর নিজ সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। এই তরুণের নিহত হওয়ার ঘটনায় আমরা মর্মাহত, ব্যথিত। এই ঘটনায় যারাই জড়িত তাদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। একই সাথে এতগুলো বাসে আগুন দেওয়ার এই ঘটনাটি বিএনপি জামাতের সহিংসতার পুনরাবৃত্তি কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান ওবায়দুল কাদের। গত সোমবার রাজধানীর রামপুরার পলারবাগ এলাকায় অনাবিল পরিবহনের বাসের চাপা ঘটনাস্থলে একজন কলেজ ছাত্র নিহত হয়। খবর ছড়ানো 10 মিনিটের মধ্যেই 17টি বাসে আগুন দেওয়া শেষ। এটা কি আসলেই কোনো দুর্ঘটনা নাকি বিএনপি জামাতের অতীত সহিংস অপকর্মের পুনরাবৃত্তি? এটা খতিয়ে দেখা দরকার।
এদিকে সচিবালয়ে রামপুরার ঘটনাটি উল্লেখ করে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবার দাবি প্রসঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ছাত্রদের আন্দোলনে ভর করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। একজন শাস্তিপ্রাপ্ত আসামি সরকারের তত্ত্বাবধানেই তার চিকিৎসা হওয়ার কথা, কিন্তু সেটি না করে তার পছন্দ অনুযায়ী বা তাদের পছন্দ অনুযায়ী হাসপাতালে বা ডাক্তারের মাধ্যমে তিনি চিকিৎসা নিচ্ছেন। বেগম জিয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সরকার সহানুভূতিশীল। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। খালেদা জিয়ার মুক্তি নিয়ে আইন কোনো বাধা নয়, সরকারি বাধা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করছে সরকার। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের মৌন মিছিলে তিনি এসব কথা বলেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তারা আইনের কথা বলে, এই আইন যেটা বলছে, এই আইনের মধ্যেই বলা আছে যে সরকার তাকে অবশ্যই তারা ইচ্ছে করলে তাকে বিদেশে যেতে দিতে পারে। বাধা আইন নয়, বাধা হচ্ছে এই সরকার, এই অবৈধ সরকার। তারা আজকে গণতন্ত্রের যে মূল কণ্ঠ, যার কণ্ঠে উচ্চারিত হলে বাংলাদেশ উচ্চকিত হয়, সেই দেশকে বেগম খালেদা জিয়াকে তারা স্তব্ধ করে দিতে চায়। তাকে তারা কথা বলতে দিতে চায় না, তাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে। শুরু হলো বাঙালি জাতির অহংকার আর গৌরবের মাস ডিসেম্বর। বিজয়ের মাসের প্রথম দিন আজ। 1971 সালের ডিসেম্বরেই 30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে 26 মার্চ থেকে যে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বাঙালি, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি সামরিক বাহিনীকে পরাজিত করে এ মাসের 16 ডিসেম্বর অর্জিত হয় স্বাধীনতা। বিশ্বের বুকে আবির্ভূত হয় নতুন এক রাষ্ট্র বাংলাদেশ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রক্তঝাড়া গৌরবোজ্জ্বল বিজয়ের মাস ডিসেম্বর। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবের মহান মুক্তিযুদ্ধের 9টি মাস। 1971-এর 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর প্রতিটি ক্ষণ আজও অবিস্মরণীয়। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের 49 বছরে বাংলাদেশ। শোক ও শ্রদ্ধায় মুক্তিযোদ্ধাদের স্মরণের মধ্য দিয়ে পার হবে বিজয়ের মাস। 1971-এর 1 ডিসেম্বর সারা দেশে মুক্তিযুদ্ধ সর্বাত্মক রূপ নেয়। পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে পিছু হটতে বাধ্য হয়। দেশের অভ্যন্তরে গেরিলা তৎপরতা বৃদ্ধি পাওয়ার ফলে পশ্চিম পাকিস্তানি সামরিক জান্তাদের নির্দেশে সামরিক বাহিনীর লোকেরা গ্রামবাসীদের হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দিতে শুরু করে। 71-এর এই দিনে সিলেটের শমশেরনগরে আতর্কিত আক্রমণ চালিয়ে পাক বাহিনীকে নাজেহাল করে তোলে মুক্তিবাহিনী। পরে ট্যাংরাটিলা ও দুয়ারবাজার মুক্ত ঘোষণা করে তারা। দীর্ঘ 9 মাস দেশমাতৃকাকে স্বাধীন করতে মৃত্যু ভয়কে জয় করে অসীম সাহসে লড়াই করেছে বাংলা মায়ের বীর ছেলেরা। দখলদার পাকিস্তানি বর্বর সেনাবাহিনীকে পরাজিত করে 16 ডিসেম্বর ছিনিয়ে আনে চূড়ান্ত বিজয়। এক সময় যে দেশকে তলাবিহীন ঝুরি বলা হতো, সেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের থেকে বিভিন্ন সূচকে আজ এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে যুগ যুগ ধরে, আর স্বাধীনতার স্বর্গীয় সুখ প্রতিটি মানুষের মাঝে থাকবে অমলিন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মুজিব বর্ষ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী 4 ও 5 ডিসেম্বর ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী 4 ও 5 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব শান্তি সম্মেলন। দুদিনব্যাপী এই অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও সমাপনী দিনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রথম দুটি অনুষ্ঠান যেখানে আমন্ত্রিত অতিথির সংখ্যা বেশি থাকবে ভেন্যুর ক্যাপাসিটি অনুযায়ী এবং কোভিড প্রোটোকল মেনে
আর যে 4টি প্যানেল ডিসকাশন হবে, এই 4টি হবে যেটি বললো ফরেন সার্ভিস একাডেমিতে, এবং সেটা একটু অফ লিমিট থাকবে লার্জ স্কেল গ্যাদারিং এর জন্য। তবে পুরো অনুষ্ঠানটি সবগুলি সেশনই লাইভ স্ট্রিমিং করা হবে। সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি আসার কথা থাকলেও ওমিক্রন বাস্তবতায় অনেকে ভার্চুয়ালে যোগ দেবেন। তবে দক্ষিণ আফ্রিকা থেকে কাউকে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে বলে জানান শাহরিয়ার আলম। ইউরোপে এবং আফ্রিকাতে কোভিডের নতুন সংক্রমণের সংখ্যা দেখা দেয়াতে এবং সংক্রমণ হওয়াতে অনেকে ভার্চুয়ালিতে কনভার্ট করেছেন তাদের অংশগ্রহণ, এবং সাউথ আফ্রিকা থেকেও অতিথি আমন্ত্রণ করা হয়েছিল, আসার কথা ছিল, কিন্তু সেটাকে পোস্টপোন করা হয়েছে নতুন বাস্তবতার পরিপ্রেক্ষিতে। এবারের সম্মেলনে যোগ দিতে বিশ্বের 50 দেশেরও বেশি দেশ থেকে বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা ঢাকায় আসার পাশাপাশি ভার্চুয়ালিও যুক্ত হবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপনের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী 4-5 ডিসেম্বর 2021 তারিখে ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন আয়োজন করেছে। জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনা সভায় শিক্ষা, স্বাস্থ্য, সর্বোপরি অর্থনৈতিক সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানান ডক্টর একে আব্দুল মোমেন। 2041 সালের মধ্যে বাংলাদেশকে সোনার বাংলা একটা উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের পথ চলা এখনো অনেক বাকি, তবে যে পথে আমরা চলছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমার বিশ্বাস আমরা সেই ক্ষেত্রে অর্জন করতে পারব। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। করোনা ভাইরাসের মতো দেশে এইডসের সংক্রমণ ভয়াবহ নয়। সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার 0.1% নিচে। তবুও এইডসের বিষয়ে সবাইকে সতর্ক থাকার তাগিদ দিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ যেমন সফল, তার চেয়ে বেশি সফল এইডসের সংক্রমণ নিয়ন্ত্রণে। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের বিষয়টি সরকারের যথাযথ নজরদারিতে রয়েছে বলে জানান তিনি। ড্যানি দ্রঙের রিপোর্ট। 1989 সালে দেশে প্রথম শনাক্ত হয় এইচআইভি ভাইরাস। এই ভাইরাস একবার শরীরে ঢুকলে তা নষ্ট করে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা, ফলে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় এইডসে আক্রান্ত রোগী, কারণ এর যথাযথ চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি। এইচআইভি ভাইরাস ছড়ায় মানুষ থেকে মানুষে। অবাধ যৌন মেলামেশা, আক্রান্ত ব্যক্তির রক্ত অন্য কেউ গ্রহণ করলে এইচআইভি বহন করছে এমন কারো ব্যবহৃত সিরিঞ্জ কেউ ব্যবহার করা সহ কয়েক উপায়ে ছড়াতে পারে এইডস। দেশে বর্তমানে সম্ভাব্য এইচআইভি ভাইরাসে আক্রান্ত ব্যক্তি 14,000, আর তাদের মধ্যে 77% নিয়মিত চিকিৎসা সেবার আওতায়। এইচআইভি প্রতিরোধে সরকারি বেসরকারি নানা উদ্যোগে এইডসের সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যতটুকু জানি সেই জানাতে এই রোগকে প্রতিরোধ করা যায়, দমনও করা যায়, কিন্তু টোটাল কিওর এখনো সম্ভব হয়নি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার মতো দেশে এইচআইভির সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক থাকতে হবে। যে ভাইরাসটি আসলে মানুষের ম্যান টু ম্যান ফিজিক্যাল কন্ট্যাক্টে ছড়া, এটা একটা বড় মাধ্যম। সেই জন্য আমাদেরকে যে নৈতিকতার কথা আসছে এই দিকে আমাদের মেনে চলতে হবে। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট দেশে যেন প্রবেশ করতে না পারে সেজন্য সরকারের সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান জাহিদ মালেক। WHO আমাদেরকে জানাবে, বা বিভিন্ন দেশে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেছে। আমরা হয়তো অল্প দিনে সেই বিষয়েও আমাদের জ্ঞান লাভ আমরা করতে পারবো, এবং আমাদেরকে তখন আমরা প্রতিরোধ এবং চিকিৎসার বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ আরও ভালো করে নিতে পারবো। কিন্তু সেই অবস্থায় যাওয়ার আগে আমাদের যে এই সময় আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের নতুন যুগে বাংলাদেশ প্রবেশ করলো বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীতে বর্জ্য থেকে 42.5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন তিনি। কার্যক্রম শুরু হওয়ার 18 মাসের মধ্যে উৎপাদনে যাবে এ চীনা কোম্পানি। চিরনিদ্রায় শায়িত হলেন স্বাধীনতা 21-এ পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। পদাসর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয় তাকে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামী এই শিক্ষকের মরদেহে
শেষ শ্রদ্ধা জানানো হয়। ফুলেল শ্রদ্ধায় রফিকুল ইসলামকে বিদায় জানান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন সহ বিশিষ্টজনেরা। এস এম আরিফের রিপোর্ট। পেটের পীড়া নিয়ে ৭ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। পরীক্ষা নিরীক্ষায় তার ফুসফুসে পানি ধরা পড়ে। পরে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন এভার কেয়ার হাসপাতালে। সেখানেই মঙ্গলবার পৃথিবীর মায়া ত্যাগ করেন রফিকুল ইসলাম। বাবা হিসেবে উনি বন্ধুর মতো ছিলেন। উনি আমার খুব ভালো বন্ধু ছিলেন। বিশেষ করে আমি রাজনৈতিক সমস্ত আলাপ ওনার সাথেই করতাম। জাতি হারালো, আমি তো জাতির একজন অংশ। দেশের প্রতিটি মানুষের প্রতি যারা আমার বাবাকে সম্মান জানাতে এসছেন, যারা আমার বাবাকে ভালোবাসা জানাতে এসছেন, সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। মঙ্গলবার রাতে হাসপাতালের হিমঘরে রাখার পর বুধবার দুপুরে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। রফিকুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানান রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন সহ সর্বসাধারণ। এমন একজনকে হারালাম যেটা কোনোভাবেই পূরণ করা যাবে না। সেই মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি যে কোনো সময়, যে কোনো দুঃসময়, যে কোনো ক্রান্তি লগ্নে তিনি সম্মুখ সারির একজন বুদ্ধিজীবী হিসাবে সবসময় দিক নির্দেশনা দিতেন। নজরুল চর্চায় অধ্যাপক রফিকুল ইসলামের রয়েছে অসামান্য অবদান। কবির পূর্ণাঙ্গ জীবনী লেখা তারই হাত ধরে। সেই ৬২ সালে তিনি বাংলা বিভাগের শিক্ষক থাকা অবস্থায় মঞ্চ নাটকে নজরুল সাহিত্য, নজরুল গীতি নিয়ে তার যে গবেষণা এবং তার যে কর্ম, এটা আজীবন জাতির জন্য একটি অহংকারের বিষয় হয়ে থাকবে। তার গবেষণার মধ্য দিয়ে এই সমাজকে, মানুষকে, দেশকে নানানভাবে তুলে ধরেছেন। এখন আমাদের সময় হয়েছে তাকে নিয়ে গবেষণা করা। মনে হয় যেন আমাদের মাথার উপর থেকে ছায়াটা সরে যাচ্ছে। বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এবছরই দায়িত্ব পান সভাপতির। তার কাঁধে ছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটিরও সভাপতির দায়িত্ব। বাংলার আপনার সৌন্দর্য, বাংলার কাহিনী জনগণের কাছে পৌঁছে দিয়েছে। আর তার ছাত্রছাত্রী হিসাবে আমরা অত্যন্ত ওনার প্রতি কৃতজ্ঞ এবং আমরা ধন্য। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বাংলা একাডেমির সভাপতি হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে গঠিত জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে তিনি স্বাধীনতা ও ২১শে পদক পেয়েছিলেন আগেই। মাতৃভাষা সংরক্ষণ, চর্চা, প্রচার প্রসারের অবদানের জন্য চলতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা পদকেও ভূষিত হন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। ৮৭ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ঠিকই, তবে তিনি আজীবন বেঁচে থাকবেন কর্মের মধ্য দিয়ে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। এবারে খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্ব শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। দেশে ফেরার পর বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে পুরো দলকে। চার্টার্ড ফ্লাইটে প্রথমে জিম্বাবুয়ে থেকে নামিবিয়া এবং পরে সেখান থেকে ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছায় নারী ক্রিকেট দল। সেখান থেকে সরাসরি ফ্লাইটে ঢাকা এসে পৌঁছালো তারা। প্রথমবারের মতো নারী বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে দেশে ফিরছে জাহানারা, সালমা, যতীনা। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।